গণতন্ত্রকে ধরে রাখে একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ এই তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে সেনা শাসন জারি করার সুযোগ অনেক থাকে। অনেক উচ্চভিলাষী সেনা কর্মকর্তারা থাকেন, হোসেন মোহাম্মদ এরশাদের মতো, যারা একটি বিএনপি নির্বাচিত সরকারকে 2.5 মাসও টাইম দেয় নাই। জাস্টিস সাত্তার সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাকে 2.5 মাসের মধ্যে বিতরণ করা হয়েছে। পরবর্তীকালে 1/11-এর সময়ও মইনুল আহমদ পিছন থেকে কলকাঠি নেড়ে সামরিক বাহিনীর সহায়তায় অনেক অপকর্ম করে গিয়েছেন। এই দেশকে ভারতের পক্ষপুটে পাঠিয়ে দিয়েছেন এবং ভারতকে অযাচিত হস্তক্ষেপ করার জন্য তারা এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আর শেখ হাসিনা তো 16 কলা পূর্ণ করে দিয়েছেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই তিনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। ছাত্র জনতার এই বিপ্লবের ফলে আবার একটা সুযোগ উন্মোচিত হয়েছে। অনেকেই বলে যে দ্বিতীয়বারের মতো দেশটি স্বাধীন হয়েছে। সুতরাং আমরা আশা করি যে এই স্বাধীনতা রক্ষা করা এবং জিয়াউর রহমানের প্রদর্শিত পথে বিচরণ করা এবং একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এবং জিয়াউর রহমানের আদর্শকে আমরা জিয়াউর রহমানের মৃত্যুর পর পুরোপুরিভাবে অনুসরণ করতে পারিনি। এটিকে আমরা আবার দৃঢ়ভাবে 100% আমরা জিয়াউর রহমানের পথেই পথ চলতে চাই। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদের, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে করা যায় না মাত্র 3 বছর আগে যুদ্ধ করে যে দেশটি স্বাধীন হয়েছে সেই দেশের রাষ্ট্রপতির কোনো মেয়াদকাল থাকবে না, সকল রাজনৈতিক দল বিলুপ্ত হবে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসা হবে। এক কথায় মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বাকশাল গঠনের মাধ্যমে। এই বিধ্বস্ত দেশে এইভাবে একটি অপশাসন চালু করার পর সমাজদেহে যে সকল বৈপরীত্য আমরা লক্ষ্য করেছি সেগুলো দূর করে একটি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটাই ছিল জিয়াউর রহমানের কাছে বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশকে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি করার সুযোগ দিয়েছেন এবং তার এই বলিষ্ঠ পররাষ্ট্রনীতির ফলে বহির্বিশ্বে, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে তার সম্মান অনেক বৃদ্ধি পায়। সেজন্য তাকে ইরাক-ইরানের বিবাদ নিষ্পত্তির জন্য আল-কুদস কমিটির সদস্য করে তিনি মুসলিম বিশ্বেরও অবিসংবাদিত নেতা পরিণত হতে যাচ্ছিলেন। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে এই যে আজকে গার্মেন্ট ফ্যাক্টরে যে বাংলাদেশে যে মেজর ফরেন এক্সচেঞ্জ আর্নার গার্মেন্টস, এরও সূচনা তিনি করেছিলেন তার আমলে। বেসরকারি খাতকে উৎসাহিত করে গার্মেন্ট শিল্পের তিনি সূচনা করেন। নানা দিক দিয়ে আজকে বাংলাদেশ যে সকল অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা সুফল ভোগ করছে তার অধিকাংশই জিয়াউর রহমান সাহেব ইনিশিয়েট করেছিলেন। এভাবে তিনি ধীরে ধীরে একটা তলাবিহীন ঝুড়িকে দেশকে স্বাবলম্বী করে গড়ে তুলেছিলেন এবং তিনি তার আমলে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল। 1991-99 সালের যে পার্লামেন্ট ছিল সেখানে 79-তে যে পার্লামেন্টে ছিল সেখানে সব দল অবাধে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ 34টা, আওয়ামী লীগ তখন 2 ভাগে ভাগ ছিল কিংবা 3 ভাগে, একটা শেখ হাসিনার আওয়ামী লীগ, একটা মিজান চৌধুরীর আওয়ামী লীগ, আর একটা বাকশাল তখনও ছিল। সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করে। একটা ভালো পার্লামেন্ট সেখানে ছিল। দেশের প্রধান নেতারা সবাই এই পার্লামেন্টে ইলেক্টেড হয়ে এসেছিলেন। এমনকি বামপন্থী নেতা তোহা এবং অন্যরাও এখানে এসেছিলেন। আতর রহমান খান ছিলেন, আলিম আল রাজি ছিলেন। তো তিনি গণতন্ত্রকে বিকশিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এভাবেই তিনি একটি মুক্ত গণতন্ত্রের অভিষেক ঘটিয়েছিলেন তার রাজনীতির আমলে এবং বিএনপি এই দীর্ঘদিনের পথ পরিক্রমায় তাকে সমর্থন দিয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে বিএনপিকে তিনি গঠন করেছিলেন। তখন দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা বি চৌধুরী, মশিউর রহমানের মতো নানা তখনকার দিনে রাজনীতিক মহিরুরা সবাই তাকে সমর্থন করেছিল। বিভিন্ন শ্রেণী পেশার ভালো ভালো লোক যারা আগে কখনো রাজনীতি করেন না, জিয়াউর রহমান তাদেরকে ডেকে এনেছিলেন তার দলে, তাদেরকে নিয়ে দেশ গড়তে চেয়েছিলেন। এটাও একটা অভিজ্ঞতা। সাধারণত আমরা লক্ষ্য করি যেই দল ক্ষমতায় যায় তাদের নিজেদের যারা দীর্ঘদিনের সাথী তাদেরকে নিয়েই অ্যাডমিনিস্ট্রেশনে অংশগ্রহণ করে, বাইরের থেকে কাউকে তারা ডাকতে চায় না। কিন্তু জিয়াউর রহমান ছিলেন ট্যালেন্ট হান্টার। তিনি দেশের যে কোনো সেক্টরে জ্ঞানীগুণী ব্যক্তি দেখা পেতেন,
তাকে বিএনপিতে যোগদান করাতেন, তাকে নিয়ে দেশ গড়ার চেষ্টা করেছেন। এর মধ্যে অনেক ব্যক্তি ছিল যারা রাজনীতিতে আগ্রহী ছিল না। প্রেসিডেন্ট জিয়া তাদেরকে বঙ্গভবনে ডেকে চা নাস্তা খাইয়ে অনেক অনুরোধ করে তাদেরকে দেশের কাজে আত্মনিয়োগ করার জন্য অনুরোধ করতেন, এবং তার ডাকে সাড়া দিয়ে অনেকেই রাজনীতিতে এসেছেন, পরবর্তীকালে সফল হয়েছেন। এইভাবে বিএনপি সব নেশা পেশার বিভিন্ন দলের থেকে ক্রিম যারা, বিভিন্ন দলে যারা ভালো ব্যক্তি, প্রকৃতপক্ষে যারা দেশপ্রেমিক এবল লোক, তাদেরকে নিয়ে এসে তিনি তার সরকার গঠন করেছেন। এবং জিয়াউর রহমান সরকারের যারা তখন মন্ত্রী ছিলেন, কারোর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নেই। তিনি নিজে যেমন দুর্নীতিমুক্ত ছিলেন, তার দলকে এবং তার মন্ত্রিসভাকেও তিনি দুর্নীতিমুক্ত রেখেছেন। তো এগুলো সব বিএনপির প্লাস পয়েন্ট বলে আমরা মনে করি। এইভাবে বিএনপি দেশের জনপ্রিয় দলে পরিণত হয়েছে। আজও এই দলের মূল শক্তি প্রেসিডেন্ট জিয়ার আদর্শ। জিয়াউর রহমান নাই, কিন্তু তার আদর্শ রয়েছে। তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটাই বিএনপির পথ চলার মূল শক্তি। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহন করে বিএনপি এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এটি জিয়াউর রহমানের আদর্শের শক্তি, এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের একজন সদস্য। এবং আশা করি বিএনপি যা কিছু বিচ্যুতি, যা কিছু অসুবিধা অতীতে হয়েছে, সেটি জিয়াউর রহমানের আদর্শ থেকে কিঞ্চিত সরে যাওয়ার ফলেই হয়েছে। তো সুতরাং এখন আমরা সবাই অত্যন্ত সচেতন। তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জিয়ার রাজনীতিকে, জিয়ার প্রদর্শিত পথেই পথ চলতে চাই, এবং এভাবেই আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই জিয়াউর রহমানের আদর্শের পথ বেয়ে।